আমি কিন্তু বুঝতে পারছি না আচার্যদেব যে আপনি কেন বিশ্বরূপের বিবাহে মত দিচ্ছেন না। ও তো যথেষ্ট উপযুক্ত হয়েছে, দায়িত্ব নিতে শিখেছে, উপার্জনও করছে। বিশ্বরূপকে এখনই সংসারের বাঁধনে বাঁধতে চাওয়াটা ভুল হবে জগন্নাথ। ও এখনো বিবাহের উপযুক্ত হয়ে ওঠেনি। বিশ্বরূপের যে বয়স, এই বয়সেই তো ছেলেরা বিয়ে করে সংসারী হয়। জগন্নাথ, আর 5 জনের সঙ্গে বিশ্বরূপকে এক করে ফেলাটা তোমার মারাত্মক ভুল হবে, এই আমি তোমাকে বলে দিলাম। ওকে আরও কিছু হওয়ার সময় দেওয়া উচিত। এমন ক্ষুরধার বুদ্ধি যুবকের যদি বিবাহের ফলে মানসিক বৈকল্য আসে, আর দায় কিন্তু গুরু হিসেবে আমি নেব না। অবশ্য পিতা হিসেবে পুত্রের বিবাহ দেওয়ার পূর্ণ অধিকার তোমার আছে। বিশ্বরূপের মতন এরকম শান্ত, বিদ্বান, বিচক্ষণ ছেলের মানসিক বৈকল্য আসতে পারে? এও কি সম্ভব? হে মায়ার পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই সীতা। আপনার আপত্তির কারণটা আমার কাছে এখনো স্পষ্ট নয় আচার্যদেব। বিশ্বরূপের মধ্যে কিছুদিন যাবৎ আমি কিছু পরিবর্তন লক্ষ্য করছি জগন্নাথ। এমন কিছু কথা সে বলেছে ঈশ্বর, পরমেশ্বর আর জীবন বোধ নিয়ে, এমন কিছু জিজ্ঞাসা তার অন্তরে জেগে উঠেছে, তাতে আমি ভালো বুঝছি না। এমন লক্ষণ সাধারণত গৃহী মানুষের অন্তরে জাগে না। সাধারণ যুবকের মতো সে কিন্তু চঞ্চলমতি নয়। তার হাবভাব, চলাফেরায় এক আশ্চর্য সংযম বোধ লক্ষ্য করছি। ভগবত ভক্তির প্রাবল্য ওর বুকের মধ্যে একবারে জমাট বেঁধে উঠেছে, হিমালয়ের চূড়ায় জমে থাকা হিমবাহের মতো। যে কোনো দিন সেই ভক্তির প্রাবল্য বিস্ফারিত হয়ে ছড়িয়ে পড়বে দিকে দিকে। তাই আমার উপদেশ শোনো জগন্নাথ, ওকে এখন নিজের মতো চলতে দাও। এমনও তো হতে পারে যে শ্রীকৃষ্ণের কৃপায় এই ভারতবর্ষের শ্রেষ্ঠ নৈয়ায়িক হবেও, এমনকি ছাড়িয়ে যাবে বাসুদেব সার্বভৌমকে। আমি সামান্য পণ্ডিত মানুষ, এত আশা কি করে করি বলুন তো? তুমি কি জানো জগন্নাথ, বিশ্বরূপ এই বয়সেই পুঁথি লিখছে। পুঁথি লিখছে? বিশ্বরূপ? কই, আমি তো কিছু জানি না। কি বিষয়ে পুঁথি লিখছে আচার্যদেব? আমাকেও স্পষ্ট করে কিছু বলেনি, শুধু এটুকু বলেছে যে সে তার ভাই নিমাইয়ের জন্য লিখছে। বড় হয়ে নিমাই নাকি পড়বে, তার আগে সে কাউকে পড়তেও দেবে না, শোনাবেও না। ওই পুঁথি হবে ওর অপূর্ণ কাজ পূর্ণ করবার পথ নির্দেশ। ওই পুঁথি কোথায় আপনি জানেন? জানি না জগন্নাথ, আমি জানি না। শান্তিপুরে গেলে নিভৃতে বসেও লেখে, তার দু চোখে বয় জলের ধারা, যেন সে আকুল হয়ে দুহাত বাড়িয়ে ছুটে যেতে চায় কোনো অজানার দিকে। এ আপনি কি বলছেন আচার্যদেব? আমি বহু জীবন দেখেছি জগন্নাথ, আমার অভিজ্ঞ চোখকে ফাঁকি দেওয়া সহজ নয়। তুমি নিজে কোনোদিন বিশ্বরূপের চোখ দুটো দেখেছ? দিঘির জলের মতো শান্ত, ধীর, অতল, কিন্তু ওর অন্তরে চলে ভক্তি আর মায়ার তাণ্ডব। বাইরে থেকে দেখে কিন্তু তা বোঝার উপায় নেই। নিজেকে স্ববশে রাখার ঈশ্বর দত্ত ক্ষমতা আছে ওর। অন্য কেউ হলে এই মানসিক অবস্থায় নদীতে ঝাঁপ দিত, ঠিক যেমন খেপা দিঘির জলে চাঁদের প্রতিফলন দেখে ঝাঁপিয়ে পড়ে চাঁদ ধরার দুরাশায়। নয়তো নয়তো কি কি ইঙ্গিত করছেন বলুন? আমি বাবা হিসাবে জানতে চাই। নয়তো গেরুয়া ধারণ করে মুক্তির জন্যে সন্ন্যাস।
আর বলবেন না আচার্যদেব, আর বলবেন না। আমি যা শুনলাম তাতেই আমার বুকটা কেঁপে উঠেছে। আমি চাই না, আমি চাই না আমার ছেলে সন্ন্যাস নিক। ওকে আমি গৃহী দেখতে চাই আচার্যদেব। ও যে আমার জ্যেষ্ঠ পুত্র, ওকে নিয়ে কত আমার স্বপ্ন, কত আশা। শান্ত হও জগন্নাথ। এখনই তো তেমন কিছু ঘটেনি। আমাদের ঠান্ডা মাথায় পথ খুঁজতে হবে। এত অল্প বয়সে এত জ্ঞান, এত উপলব্ধি নিয়ে ও সেই পথে চলেও যেতে পারে। সেই জন্যই আমি ওর বিবাহে আপত্তি করছি জগন্নাথ। সংসারে জড়িয়ে পড়ার ভয়ে, চরম বৈরাগ্য নিয়ে সংসারের মায়া কাটিয়ে ও তো চলেও যেতে পারে। আচার্যদেব, আমি ওর গোষ্ঠীতে বৈরাগ্য চোখ দেখেছি, তাই তো ওকে আমি সংসারে বাঁধতে চাইছি। শচী জানে তোমার কোষ্ঠী বিচারের কথা? না মা ঠাকুরন, আমি শচীকে কিছু বলিনি। নাহলে যে অস্থির হয়ে উঠবে ও আরো। বিশ্বরূপ যে ওর প্রাণ। মাই এটা পেতে বসবি। দাদা, আমি কি নিমাইকে টোলে দিয়ে আসবো? না না, তুমি আবার যাবে কেন? আর তোমারও তো চতুষ্পাঠী আছে, আর বিশ্বরূপ তো যাচ্ছে। মেসোমশাই, আমি ভাইকে গঙ্গাদাস পণ্ডিতের টোলে দিয়ে তারপর আচার্যদেবের কাছে যাব। বাহ, হ্যাঁ, আমাকে আবার বেরোতে হবে। ওই নবগ্রামে যজমানের বাড়িতে বিশেষ পুজো আছে আজকে। কই 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 আমার গৌর কই? বাহ, গৌর তো টোলে যাওয়ার জন্য প্রস্তুত। আসলে জগন্নাথ, আজকের দিনটা সত্যি বড় ভালো দিন। গৌরের টোলে যাওয়ার প্রথম দিনের সাক্ষী হবার লোভ সামলাতে পারলাম না, তাই চলে এলাম। তোর বড় স্বাদ না লেখাপড়া শেখার? এখন থেকে কিন্তু মন দিয়ে লেখাপড়া করতে হবে, সববার মুখ উজ্জ্বল করতে হবে। হ্যাঁ বাবা, তোমার সুনাম যেন নবদ্বীপ ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে। কাল শান্তিপুর থেকে বাড়ি ফেরার পর মায়ের মুখে ভাইয়ের কথাটা শোনার পর তো আর আমার তরই সইছে না কখন সকাল হবে আর ভাই টলে যাবে। না না, আর দেরি করো না। প্রথম দিন চলে যেতে তো দেরি হয়ে যাবে। নিমাই, আয় বাবা। শোনো নিমাই, প্রথম দিন টোলে যাচ্ছ, সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করে যাও। থাক থাক বাবা, অনেক বড় হও না গো। মন দিয়ে লেখাপড়া করো। এই কি করছিস? তোর স্থান আমার পায়ে নয়, তোর স্থান আমার বুকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই যেন আমাদের সবার চেয়ে বড় পণ্ডিত হোস। শুধু বাংলা নয়, সারা সংসারে তোর মুখ উজ্জ্বল হোক। আসি মা। মা আসছি। আচ্ছা শোনো, ভালো করে লেখাপড়া করবে, মন দিয়ে লেখাপড়া করবে, শান্ত হয়ে থাকবে, দুরন্তপনা করবে না কিন্তু ওখানে গিয়ে। যাও। আসি। যাক, এতদিনে শচী ঠাকুরনের চিন্তা দূর হলো। সচি, এখন আমি আসি। বলছিলাম কি, বিশেষ একটা কাজ আছে বলছিলেন আপনি? এখনই জানতে চেও না সচি, আগে কাজটাই সফল হই। কাজটা হলে তারপর তো সবাইকে জানাবো। কাব্যে অলংকার ব্যবহার করা হয় তো, কিন্তু কেন করা হয় না কাব্যং গ্রাহ্যং অলংকার, অর্থাৎ কাব্য অলংকার দ্বারাই গ্রহণীয় হয়। কিন্তু এর কারণটা কি সেটা তোমরা কেউ বলতে পারবে? কেউ পারবে না?
কৃষ্ণানন্দ, কমলাকান্ত, মুরারি, আমি বলবো গুরুমশাই। তুমি বেশ, বলো বলো। কারণ সৌন্দর্য অলঙ্কারম। অলঙ্কার হলো কাব্যের সৌন্দর্য। বাহ, বেশ বলেছ তো। সৌন্দর্যম অলঙ্কারম। তা কে শেখালো? কেউ না, দাদা যখন পড়তো তখন শুনেছি, মনে থেকে গেছে। এ বালক সত্যিই অসাধারণ। কবে দাদা কি পড়েছে মনে রেখে যথাযথভাবে প্রয়োগ করলো, অথচ ওকে কেউ শেখায়নি। অলংকার যোগ যথাযথ করতে পেরেছে বলেই বিদ্যাপতির কবিতা এত শ্রুতিমধুর। এ বিষয়ে বিশদে আমরা কাল আলোচনা করব। আজ তোমাদের যা পড়ালাম সেগুলো সকলে বাড়িতে গিয়ে অধ্যয়ন করবে, কেমন? হ্যাঁ গুরুদেব, প্রণাম দেব। কল্যাণ হোক, কল্যাণ হোক। নদীর নিমাই সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ আটে।